সবাইকে নিয়ে চলে আসেন। তারপর ফোনটা দিয়ে দিল মায়ের হাতে। আনিস ব্লাড ডোনেশন গ্রুপের চেয়ারম্যান, সে কয়েকজনকে হাসপাতালে আসতে বলেছে রক্ত দেওয়ার জন্য। শাহিদা বেগম জানাচ্ছে আপডেট, রক্ত বন্ধ হয়নি এখনো। কোনো দুঃসংবাদ পেলে যা হয় গ্রামে তাই হয়েছে কিছুক্ষণের মধ্যে। উঠোন ভরে গেছে মানুষ, এক একজন এক এক কথা বলছে। কেউ কেউ বলছে ওই ছেলেটা মা বাবাকে বেশি আঘাত দিয়ে কথা বলে, তাই বেশি বিপদে পড়ে। ওই দিনও নাকি অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গিয়েছিল। মা বাপকে বেশি জ্বালায় ছেলেটা, একদম ছোট থেকে দেখছি। রায়হানের মায়ের ছেলেকে নিয়ে শান্তি পায়নি একদম। কেউ কেউ বলছে শানুকেও 2 দিন পর পর বাড়ি পাঠিয়ে দেয়, এই জন্য বলে কথা বলার সময় সংযত হতে হয়, হুঁশ রাখতে হয়। আর ছেলেটা গরিব দুঃখী পছন্দ করে না, দান সৎকা দেওয়া পছন্দ করে না, এইসব না দিলে বিপদ বাড়ে। কেউ কেউ বলছে আশরাফের মার মেয়েটা অলক্ষণে, বউ এমন হলে ছেলেদের জীবনটা শেষ। আবার তাদের মধ্যে তর্কও লেগে যাচ্ছে। সায়নার চাচিরা সায়নার পক্ষে বক্তব্য দিচ্ছে, তাজদারের পক্ষের লোকজন তার পক্ষে বক্তব্য দিচ্ছে। একজন বৃদ্ধা ধমকে উঠলেন, তোমাদের এই সব কথা রাখো, বিপদের সময় আল্লাহকে ডাকতে হয়। একই বাড়িতে বিয়ে হলে অনেক কিছু হয়, এসব শুনলে আশরাফের মা তোমাদের উপর ক্ষেপে যাবে। বউ জামাইয়ের মধ্যে যাই হোক, কেউ কখনো কারোর খারাপ চায় না। বিপদ আপদও আল্লাহর একটা পরীক্ষা। তোমাদের মুখ বন্ধ করো, আল্লাহকে ডাকো। সবাই ক্ষণিকের জন্য চুপ হলো, আবারও নিন্দায় জড়িয়ে পড়ল। রসনারা বাড়ির পেছনে বের হয়ে ফোনে কার সাথে যেন কথা বলতে বলতে কান্নাকাটি করছেন। তিতলিও কান্না মুছতে মুছতে একের পর এক ফোনে কথা বলছে। শাহিদা বেগম খোয়ারের মুরগি সৎকা দিয়ে দিলেন, এটা ওটা মানত করলেন। সবচেয়ে বড় ক্ষতি তো তার মেয়েটার হবে। তিনি বাড়ির বাইরে এসে চোখের জল ফেললেন। দাদিমা ঘরে এসে দেখলো শায়না ঘুমাচ্ছে, ও সময়ে অসময়ে ঘুমায়। দাদিমা তার মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেলেন। বাড়ির সামনে পেছনে বিয়ে বাড়ির মতো আলো জ্বলছে। বাড়ির সামনে দলে দলে মানুষ আসছে খবরটা পেয়ে। পেছনে রসনারা জোহরা বেগম এর শাহিদা বেগমের এক দফা কথা কাটাকাটি হয়ে গেল। জোহরা বেগম বললেন, কেমন তেদর মেয়ে, জামাই ওইদিকে বাঁচে মরে, আর এই নিয়ে কান্নাকাটির রোল পড়ে গেছে। সে ঘর থেকে পর্যন্ত বের হলো না। ওর কিছু হলে ওই মেয়ের বেশি খুশি হবে। চোখের সামনে কত কিছু তো দেখলাম। শাহিদা বেগম কপালে হাত চেপে ধরে বসে তাদের শুনিয়ে শুনিয়ে বললেন, ওর মাথাটা গিলে খেয়েছে সবাই। জামাইয়ের সাথে শান্তিতে থাকতে দেয়নি কেউ। দুটো কথা বললেও সবাই নজরে নজরে রাখে। আমি জানি সব। কুবুদ্ধি দিয়ে দিয়ে শেষ করে দিয়েছে ওর সংসারটা। ওদের বউ জামাইকে একা বিদেশ যেতে কারা দিচ্ছে না, সেটা তো আমি ভালো করে জানি। রসনারা চোখ মুছে নিয়ে বললেন, আশরাফের মা কি বললে? দাদিমা বললেন। শাহিদা বেগম বললেন, ঠিকই বলছি ভাবি। ও আপনার কথা মতো চলছে, তাই জামাইয়ের সাথে এত কিছু হয়েছে। আপনারা তো মা ছেলেরা ঠিক নেই, নিজেদের সম্পর্ক ঠিক নেই, আবার আমার মেয়ের দোষ দেয়। ঘুম থেকে উঠে শায়না গোসল করে নিল। আবেলায় গোসল করা নিয়ে শাহিদা বেগম প্রায় সময় চেঁচামেচি করলো, আজ কোনো সারা শব্দ পাওয়া গেল না। অন্য সময় দাদিমার মায়ের গলা শোনা যায়, আজ শোনা যাচ্ছে না। শায়না গোসল করে বের হলো। ওড়নাটা কাঁধের এক পাশে ঝুলিয়ে তোয়ালেটা কাঁধের অন্য পাশে ফিরিয়ে মোচড়াতে মোচড়াতে রান্নাঘরে এলো। সাবরিনা একাই আছে রান্নাঘরে, চা বসিয়েছে। বিকেলে সবাই চা খায়, আজ ভাইয়ারা এখনো বাজার থেকে আসেনি। শায়না ফ্রিজ খুলে একটা মালটা নিল। সাবিনা ঘাড় ফিরিয়ে তাকে দেখে বলল, সারাক্ষণ মালটা খেয়ে খেয়ে থাকবে। শায়না মালটার খোসা ছাড়াতে ছাড়াতে বলল, হুম, বাড়ির সবাই কোথায়? আজ বাড়ি খালি। দাদিমা তোমার শ্বশুর বাড়িতে গিয়েছে, আম্মা বাইরে আছে বোধ হয়। রাত হলেই দুজনে টোটো করা বেড়ে যায়। মালটা খাওয়া শেষ হতে না হতে শাওন নেয়ে ঘেমে বাড়ি এলো। শায়না কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছিল, শাওন তখনই বলল, তুই রেডি হ, চল আমার সাথে। পেছন থেকে কান্না জড়ানো কণ্ঠে শাহিদা বেগম বললেন। বৌমা, একটু ওর বোরকাটা বের করে দাও। শাওন বলল, ওঠ, হা করে কি দেখছিস? শায়না মৃদু স্বরে জানতে চাইল। কোথায়? শাওন অবাক কণ্ঠে বলল, কোথায় মানে? তোর বরকে মহিষে মেরে ফেলে রাখছে, গোটা এলাকা জানে। তুই জিজ্ঞেস করছিস কোথায়? এখনো রক্ত বন্ধ হয়নি, মুখ দিয়ে শ্বাস ফেলছে। রাতের মধ্যে অপারেশন দিতে হবে। বড় আব্বু বলেছে তার আগে তোকে আর বড় আম্মুকে নিয়ে দেখাতে। চল। গিয়ে দেখাতে মানে? শায়না শাহিদা বেগমের দিকে তাকালো। শাহিদা বেগম বললেন, আনিস বলছে অবস্থার একটু উন্নতি হলে তোকে বলতে, কিন্তু ওনার চোখ বেয়ে টপ টপ করে জল পড়ছে। শায়নার চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল, মুখের ভাষা হারিয়ে গেছে, কণ্ঠনালী শুকনো হয়ে গেছে। ওই সাদা শার্টের মালিক তাজদার সিদ্দিকী ছিল? ওভাবে এত এত রক্ত, এত হিংস্র আঘাত, আশেপাশে কেউ ছিল না, একটিমাত্র প্রাণীও না। শায়নার বুক ভেঙে পড়ছে, চোখের জল আর থামছে না। সাবরিনা এসে তাকে বোরখাটা পরিয়ে দিতে লাগলো। শায়না এক ঝটকায় তাকে সরিয়ে দিয়ে বলল, আমি কোথাও যাব না। দেখাতে মানে কি? কি দেখতে যাব? আমি ওভাবে দেখতে পারবো না। যাব না, আমি কোথাও যাব না। আমি সকালেই মেসেজে বলেছি
কথা বলেছি আমি যাব না। শাহিদা বেগম এসে শায়নাকে শক্ত করে জড়িয়ে ধরলো। শায়নার শরীর কাঁপছে, কান্নার ঝাঁকুনিতে বুক ভরে উঠছে অস্থির হাহাকারে। এই শরীরে তাজদার সিদ্দিকীর এক টুকরো অস্তিত্ব, ক্ষুদ্র একটা বীজ নিঃশব্দে বেড়ে উঠছে বলে সন্তানের পিতার জন্য সে এভাবে কাঁদছে, নাকি মানুষের বিপদে মানুষের চোখের জল নামাটাই স্বাভাবিক বলে তা কেউ জানে না। শায়না মমতাজ নিজেও তার কান্নার উৎস নির্ণয় করতে পারল না। তখনই তৌসিফ এসে বলল, শাইনা কোথায়? এখনই রেডি হও। শাওন চেয়ারে বসে আছে গম্ভীর মুখে। তৌসিফকে ইশারায় দেখিয়ে দিল শায়নাকে। তৌসিফকে দেখার পর শায়নার কান্না আরো দ্বিগুণ হলো। শায়না তার দিকে এক নাগাড়ে প্রশ্ন ছুড়ে দিল, আপনারা সবাই কোথায় ছিলেন? কি জঘন্যভাবে মারছিল আমি ভিডিওতে দেখেছি। একা কেন ছেড়েছিলেন ওনাকে? তৌসিফ চুপচাপ দাঁড়িয়ে রইল। এসবের উত্তর নেই তার কাছে। তার শার্টে এখনো রক্ত। রক্তগুলো দেখে শায়নার গা গুলাচ্ছে, চারিপাশ সব বিষাক্ত লাগছে, সবকিছু তিক্ত লাগছে, সবাইকে অসহ্য লাগছে। দাদিমাও বিস্তারিত জানতে চাইলেন সব, যেহেতু তৌসিফ প্রত্যক্ষদর্শী ছিল। তৌসিফ জানালো, মেজো ভাই মহিষের ধারে কাছে যায়নি, মাঠের একপাশে গিয়ে ফোনে কথা বলছিল খাইরুল স্যারের সাথে। মহিষটা পেছন থেকে ছুটেই এসেছিল, একদম শিং তেরসা ভাবে গলার পাশে, কান থেকে গলা পর্যন্ত সব ছিঁড়ে। ডান হাতটার অবস্থা ভালো না। কথা বলতে বলতে তৌসিফের ঠোঁট শুকিয়ে এলো, কথাগুলো আটকে আটকে। শায়নার মাথা সাবরিনা তার কাঁধে টেনে নিয়ে শান্ত করাতে করাতে বলল, তুমি দেখে এসো একবার, তৌসিফ ভাইয়া তাজ ভাইয়া হুশে আছে। তৌসিফ দুপাশে মাথা নাড়ল, শায়নাকে বলল, চলো, দেরি হলে সমস্যা হবে। শায়নাকে দেখার জন্য পাড়াপড়শিরা ইতিমধ্যে বাড়িতে চলে এসে কেউ কেউ বলছে ওকে বোরখা পরিয়ে দাও, কেউ কেউ বলছে বোরখা ছাড়াই পাঠিয়ে দাও, কেউ কেউ বলছে ওর হাতে কিছু লেবু পাতা দাও, বমি করতে পারে ওখানে গিয়ে। সাবরিনা শায়নাকে বোরখা পরিয়ে দিল, মুখটা মুছিয়ে দিতে দিতে বলল, নিজেকে সামলাও, আল্লাহকে ডাকো। কোনো মতে একটা হিজাব পিছিয়ে শায়না বেরিয়ে এলো বাইরে। তিতলির রসনারাকে ধরে ধরে গাড়িতে এনে বসাচ্ছে। রসনারা কাঁদছে। তৌসিফ গাড়ির কাছে এগিয়ে আসতে তিতলি তার হাতে থাকা শার্টটা বাড়িয়ে দিল। তৌসিফ তার গায়ে শার্টটা খুলে তিতলির হাতে থেকে শার্টটা নিয়ে গায়ে চাপিয়ে বোতাম লাগাতে লাগাতে বলল, এক গ্লাস পানি নিয়ে আয়। তুই যাবি? তিতলি তার রক্ত ভেজা শার্টটা নিয়ে চলে যেতে যেতে বলল, হ্যাঁ। সে এক দৌড়ে গেল। আরেক দৌড়ে পানির জগ নিয়ে ছুটে এলো। তৌসিফ মুখে পানির ঝাপটা দিয়ে পানি খেয়ে নিয়ে বলল, সবাইকে জানিয়েছিস ফোনে? আর কাকে কাকে জানাসনি খেয়াল করে দেখ। তিতলি বলল, সবাইকে জানিয়েছি। জগটা রেখে তাড়াতাড়ি আয়। তিতলি জগটা রেখে এলো। শায়নাকে নিয়ে এলো শাওন। শাহিদা বেগমও এলেন সাথে। তৌসিফ শাওন দুজনেই গাড়িতে উঠে বসলো। উঠোন ভর্তি মানুষ, এক একজন এক এক কথা বলছে। দাদিমা দুজনের গাড়ি যাওয়ার পথে চেয়ে রইলেন। হাসপাতালের সামনে ইতিমধ্যে অনেক আত্মীয় স্বজন এসে ভরে গেছে। এত এত মানুষ চারিপাশে। হাসপাতালের ভিতর প্রবেশ করতে সবাই বলা বলি করলো, ওর মা বউ এসেছে। তাসনুবা ফোনে কার সাথে যেন কথা বলছিল। মা আর শায়নাকে দেখে সেও একবার ঘাড় ফিরিয়ে তাকালো। অনেকে শায়নাকে প্রথম দেখছে, ওরা বলা বলি করলো। ওটা তাজের বউ নাকি? পাশ থেকে একজন বলল, হ্যাঁ, পাশের জন বউয়ের মা। মেয়ে তো সুন্দর আছে, বউয়ের গায়ে বাচ্চা এসেছে নাকি? হ্যাঁ, তাই তো শুনলাম। হায় আল্লাহ, এমন সময় এত বড় বিপদ ঘটতে হলো। সবাই একসাথে বলা বলি করলো। বউ এসেছে, সবাই একটু জায়গা দাও। রওশনারা নিজের ভাইদের দেখে আরো জোরে কান্নায় ভেঙে পড়লেন। সবাই বলল, শান্ত হও, ওর বউ বাচ্চার কথা ভেবে নিজেকে শান্ত করো। সবাই একসাথে ভেঙে পড়লে তো হবে না। তিতলি মায়ের দেখা দেখি কাঁদছে। তাসনুবা এসে তার পাশে বসলো। তার চোখ মুখ ফোলা, গম্ভীর। সবটা শুনে সে শোরুম থেকে ছুটতে ছুটতে চলে এসেছে। তাজউদ্দিন সিদ্দিকী আর রায়হানকে দেখে রওশনারা আরো শব্দ করে কেঁদে উঠলেন। বললেন, আপনারা বাপ ছেলে কোথায় ছিলেন? ওকে ওভাবে মারছিল, কোরবানির গরুর মতো রক্ত ছুটছিল, ভিডিওতে দেখিয়েছি। রায়হান মুখ গম্ভীর করে দাঁড়িয়ে রইল, চোখ নিচে নামিয়ে। তার শার্টেও রক্তের দাগ। তাজউদ্দিন সিদ্দিকী সাদা পাঞ্জাবিতেও। শায়না জানালার কাছের এপাশে এসে নিঃশব্দে দাঁড়িয়ে রইল। ওপাশে তাজদার সিদ্দিকী শুয়ে আছে, পেট পর্যন্ত সাদা ব্যান্ডেজে মোড়ানো, শরীর মুখে অক্সিজেন মাস্ক। শায়নার চোখ স্থির হয়ে গেল, তার উপর একটুও নড়ল না। বুকের ভেতরটা ভাঙাচোরা কাচের মতো ঝুরঝুর করে ভেঙে পড়তে লাগলো। এত ভিড়, এত হট্টগোল, এত মানুষের ভিড়ের মাঝে কান্না করার কথা মনে থাকলো না তার। শুধু গাল বেয়ে নেমে আসা জল আরও ঘন হতে লাগলো তীব্র বেদনার সাক্ষী হয়ে। তাজদার সিদ্দিকী আর তার সংসারের হিসাব এখনো ঝুলে আছে অমীমাংসিত পাতার মতো। পাহাড়সম অভিযোগ আর দায় দায়িত্বগুলো না মিটিয়ে হাসপাতালের বেডে শুয়ে পড়া একরকম পালানোই বটে। বুক ফুলিয়ে আঙ্গুল উঁচিয়ে নিজের পক্ষে প্রতিটা বাক্যকে ঢাল বানানো সেই ডিফেন্ডার তাজদার সিদ্দিকীকে এত সহজে হার মেনে নেওয়া মানায় না। এই সংসার সমরাঙ্গনে সে যেমন একা জিততে পারে না, তেমন শায়না মমতাজও নয়। হার জিত সমান সমান হওয়া চায়। কত লেনা দেনা এখনো ঝুলে আছে, কত চাওয়া পাওয়া অসম্পূর্ণ রয়ে গেছে। সংসার নামে সে দীর্ঘ উপন্যাসের মোটা মোটা কতগুলো পৃষ্ঠায় এখনো কলমের কালি পড়েনি। তার আগে যদি এভাবে হার মেনে নেওয়া হয়, তবে বিপক্ষ দল জিতেও আসলে জিতে না, বরং বড় রকমের পরাজয়ে ডুবে যায়। আর তাজদার সিদ্দিকীর মতো মানুষের সত্য এত সহজে ভুলে গেলে চলে না। আনিস এসে রায়হানকে বলল, রায়হান ভাই, বড় আম্মুকে নিয়ে আসো।
তখন থেকে বেশ ছোটাছুটি সেই করছে। রায়হান, তৌসিফ ওরা সবাই অমনভাবে রক্ত ছোটা দেখে তখন থেকে স্তব্ধ হয়ে আছে। তাদের চোখের সামনে এত বড় ঘটনা ঘটে গেল, তারা সেটা বুঝে উঠতে পারছিল না। আনিসি তখন থেকে দৌড়ের উপরে আছে, তাজদারকে সেই অ্যাম্বুলেন্সে তুলেছে। তাই তার শার্টটার অবস্থা আরো ভয়ঙ্কর। রসনারা যেতেই তাসনুবা তাকে ডেকে বলল, আনিস ভাই, আপনি দয়া করে শার্টটা পাল্টে নিন, ওটা খুব জঘন্য দেখতে লাগছে। আনিস নিজের শার্টটার দিকে তাকিয়ে অবাক চোখে তাসনুবার দিকে তাকিয়ে বলল, তোমার কাছে শার্ট আছে? তাসনুবা বিরক্ত গলায় বলল, আশ্চর্য, আমি কি এখানে শার্ট বেচতে এসেছি? তাহলে আমি এখন শার্ট কোথায় পাবো? হয়তো কথা বলতে বলার আগে 10 বার ভেবে নেবে। কাটকাট গলায় উত্তর ছুড়ে দিয়ে আনিস দ্রুত সরে পড়ল। সায়নাকে আর রসনারাকে ভেতরে নিয়ে যাওয়া হলো। রসনারা ছেলের এমন অবস্থা দেখে করুণ সুরে কেঁদে উঠল। রায়হান বলল, এখন কেঁদে লাভ নেই। সুস্থ থাকলে তোমাদের মা ছেলের তামাশার শেষ থাকে না। এখন কেঁদে মাথা নষ্ট করবে না। ঝিমলি তাকে চোখের ইশারায় বলল চুপ থাকতে। মা তার ছেলের অবস্থা দেখে কাঁদবে না? আশ্চর্য। ঝিমলি তার এক খালার বাড়িতে গিয়েছিল, সেখান থেকে চলে এসেছে খবরটা শুনে। ওদের মধ্যে কথাবার্তা চলছিল, ঠিক তখনই সায়না চারিপাশে আলতো করে চোখ বুলিয়ে সবার অগোচরে তাজদার সিদ্দিকের একটা আঙ্গুল ধরল। ঠান্ডা আঙ্গুল ছোঁয়া মাত্র তার শরীর কেঁপে উঠল ভিতর থেকে। এতক্ষণ জোর করে আটকে রাখা চোখের জল হঠাৎ বাঁধ ভেঙে অবিরাম গড়িয়ে পড়তে লাগলো। সে আঙ্গুলটারও শক্ত করে ধরে রাখলো। এমন পরাজয় সে তার চরম শত্রুরও চায় না। সেখানে তাজদার সিদ্দিকী তার পরম। হাসপাতালের আলো ম্লান। সময় রাত 12টা। তাজদারের অস্ত্রোপচার শেষ, কিন্তু চিকিৎসকরা একে অপরের দিকে তাকাচ্ছিল, চোখে উদ্বেগ ও অবসাদ নিয়ে। রেজাল্ট এখনও সন্তোষজনক নয়। মহিষের আঘাতে কানে গলার বুকে এমন মারাত্মকভাবে প্রবেশ করেছে যে চিকিৎসকরাও ভড়কে গেছে। রক্তপাত থেমেছে, কিন্তু অসহায় দেহের কাঁপুনি রোগীর পরিবারের কাছে সহ্য করার মতো না। বাইরে সবাই অপেক্ষমান। সায়না মাথা ফেলে রেখেছে তার বড় বোনের কাঁধে। কিছুক্ষণ আগে সে বমি করেছিল, এখনো পর্যন্ত কিছু খায়নি। ধরতে গেলে আজ সারাদিন সে খালি পেটে খেয়েছে আর তারপর বমি করেছে। তাজদারের মামারা বলছিল ওকে বাড়ি পাঠিয়ে দিতে, অসুস্থ হয়ে পড়লে সমস্যা। এত দুশ্চিন্তা নেওয়াটাও ঠিক না, কিন্তু সায়না যেতে চাইছিল না। আনিসা বলল থাকুক, অস্ত্রোপচার শেষ হয়ে চলে যাবে। সবাই আতঙ্কমুক্ত হতে চাইছিল, কিন্তু ডাক্তাররা সন্তোষজনক কোনো বার্তা দিতে পারল না। তাজদার সিদ্দিকীর জ্ঞান ফিরলে তখনই তারা পরবর্তী সিদ্ধান্ত নেবে। অপেক্ষার সময় আরও দীর্ঘতর হয়ে উঠল। সময়টা চক্রের মতো ঘুরে বেড়াচ্ছে। তাজদারের জ্ঞান ফেরার আশে এতগুলো মানুষ সেখানে বসেছিল রাতভর। সবার রীতিমতো খিদে পেয়ে বসেছে। নাস্তাগুলো সব ঠান্ডা হয়ে আছে, কেউ খেতে চাইছে না। আশরাফ আনিস সবার জন্য ভাত এনেছে, কিন্তু কারো খাওয়ার রুচি নেই। রায়হান ধমকে বলায় তিতলি, তৌসিফ, শাওন আর তাসনুবা একসাথে বসে খাওয়া শুরু করলো। তাসনুবা হাঁসের ডিম আর মাংস দেখে নাক সিটকে বলল, আনিস ভাই, আমি আসলে হাঁসের মাংস, হাঁসের ডিম কোনোটাই খাই না। আনিস তার কথাই শুনে সবার সামনে লজ্জায় পড়ে গেল। তৌসিফ চোখ রাঙিয়ে তাকালো তাসনুবার দিকে। তাসনুবা তার চাহনি দেখে চুপসে গেল। আনিস একটু পর অবিচল ভঙ্গিতে বলল, না খেলে ফেলে দাও, এত রাতে বিরিয়ানি পাওয়া যাবে না। কথাটা সে একটু রেগে স্পষ্টভাবে বলল। কাউকে সমীহ করে কিংবা মৃদু ভঙ্গিতে বলার দরকার মনে করেনি। সময়টাই এমন, শান্তভাবে কথা বলা যাচ্ছে না। তাসনুবা কণ্ঠে ক্ষোভ চাপিয়ে বলল, আমি কি বিরিয়ানি চেয়েছি আপনার কাছে? রায়হান ওপাশ থেকে গর্জে উঠল, নুভা, কি হয়েছে? তাসনুবা বকুনি খেয়ে আনিসের দিকে খ্যাপাটে দৃষ্টিতে তাকালো। এই ছেলেটার কারণে তাকে বকুনি খেতে হয়েছে। আনিস অন্যদিকে তাকিয়ে ভাবুক হয়ে কি যেন ভাবছিল। তাসনুবার দিকে চোখ পড়তেই তার কপাল ভাঁজ হয়ে এলো। এই মেয়ের সমস্যা, কিভাবে তাকিয়ে আছে কেন? সে এত রাতে বিরিয়ানি কোথায় পাবে? তাসনুবা ডিম মাংস দিয়ে ভাতটা খেলো জোরপূর্বক। অবশ্য বেশ ভালো করেই খেয়েছে, কারণ তারও খিদে লেগেছিল। বড়রা বলায় আনিস, আশরাফ, রায়হানও খাওয়া দাওয়া সেরে নিল, দাঁড়িয়ে বসে যে যেভাবে পারল। সায়নার একদম খেতে ইচ্ছা করছিল না, কিন্তু ঝিমলি তাকে জোরপূর্বক 2-3 লোকমা খাইয়ে দিল। ভাতগুলো সায়না গিলতে পারছিল না। এতটাও কঠিন পরিস্থিতি তার জীবনে কখনো আসেনি, যখন তার ভাত গিলতে কষ্ট হয়েছে। আজ ভাতের দানাগুলোকেও তার আপদের মতো লাগছে। সবার চোখে মুখের বেহাল দশা, এত ছোটাছুটি, দুশ্চিন্তা, সামনে কি হবে তা নিয়ে নানান জল্পনা কল্পনা। তাজদারের জ্ঞান ফিরছে না। ডাক্তাররা জানালো সকাল 7টার মধ্যে জ্ঞান না ফিরলে তাজদারের মামারা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়েছে হেলিকপ্টার করে ঢাকায় নিয়ে যাওয়া হবে তাকে। এখানে বসে থেকে লাভ নেই। সবাই যাও একটু স্বস্তিতে ছিল, শান্ত হয়ে বসে আরাম করছিল, কিন্তু ডাক্তারের কথা শুনে আবারও কান্নার রব উঠল। রওশনারাকে কখনো এভাবে কাঁদতে দেখেনি কেউ। তাকে ওভাবে কাঁদতে দেখে সবাই চুপ হয়ে গেছে। সায়না মুখ লুকিয়ে রেখেছে মায়ের কাঁধে। গোটা একটা রাত সবার হাসপাতালের বারান্দায় কেটে গিয়েছে। তবে সুসংবাদ শোনা গেল। ফজরের আজানের একটু পরপরই ডাক্তাররা জানালো রোগী রেসপন্স করেছে। তাজদারের মামারা তারপরও সব বন্দোবস্ত করে ফেলেছে। এখানে চিকিৎসা করাবেন না তারা। তাজদারের সাথে দেখা করার জন্য মরিয়া হয়ে উঠেছিল রওশনারা। রায়হান ডাক্তারকে বলে কয়ে নিয়ে গেল। ডাক্তার বলল, চোখ মেলেছে, কথা বলতে পারবে? না না, এই মুহূর্তে তার কথা না বলাটাই ভালো হবে। হুঁশ যেহেতু এসেছে, চোখও মিলবে।
কিন্তু আপনারা প্লিজ রুগীর সামনে কান্নাকাটি করবেন না, ভিড় জমাবেন না। শুধু তার ওয়াইফকে রাখুন। আর উনি কে হন? মা। তাহলে ওনাকে একাই যেতে দিন। রসনারা একাই গেল। ছেলের হাত আর শরীরটাতে আলতোভাবে হাত বুলালো। কাঁদতে কাঁদতে রায়হান পেছন থেকে বলল, এখানে কাঁদা যাবে না, চলো। ও কান্নার শব্দ শুনতে পেলে সমস্যা হবে। রসনারা শুনতে চাইলো তার কণ্ঠটা। তিনি ধীরে ধীরে ডাকলেন, তাজ, মা ডাকছে, শুনতে পাচ্ছ? একটা নার্স আশেপাশে ছিল। সে বারবার সাবধান করছে না ডাকতে। কণ্ঠনালী মারাত্মক জখম হয়েছে, ব্যথায় কথা বলার মতো অবস্থায় নেই। নিয়ে যাওয়ার আগ মুহূর্তে বেলা 11টার দিকে তাজদার হালকা পাতলা চোখ মেলেছে। শ্বাস প্রশ্বাস তখনও ভারী, উঠছে আর নামছে। চোখের পাতা ভার, উঠছেই না কোনো মতে। যতটুকু উঠেছে ততটুকুতে সবাইকে দেখছে কিনা কে জানে, তবে ঠোঁট নড়ছে। কি বলতে চাইছে কেউ বুঝতে পারছে না। রওশনারা তার মুখের সামনে গিয়ে বলল, তোমার বুড়ো মাকে এত কষ্ট দিও না, আমি তোমাদের জন্যই তো বেঁচে আছি। তাহলে আমার কোলে ফিরে এসো বাবা। তাজ, আমাকে চিনতে পারছো? তোমার মা। তাজদার সিদ্দিকীর ঠোঁট নড়ল। রায়হান তার মাথায় আলতো করে হাত বোলাচ্ছে। তাজউদ্দিন সিদ্দিকীও এলো সেখানে। ছেলেকে দেখে তিনি বেশিক্ষণ দাঁড়াতে পারলেন না সেখানে। রায়হান তাজদারের মুখে কিছুটা কাছে কান পেতে শুনলো সে রসনারার প্রশ্নের জবাব দিতে চাইছে। রসনারা বললেন, ও রায়হান, ও আমাকে চিনতে পারছে? আশ্চর্য, চিনতে পারবে না কেন? তাজদার তখনই কিছু একটা বলেছে। রায়হান শুনলো মা মা এই ধরনের কিছু একটা শব্দ হচ্ছে। রসনারা একটু স্বস্তি পেল রায়হানের মুখে কথাটা শুনে। রায়হান নিয়ে গেল ওনাকে। তাজদারকে এখনই নিয়ে যাওয়া হবে। সবাই তাড়াহুড়ো করছে বাইরে। সাথে মহিলাদের মধ্যে কে যাবে এটা নিয়ে বিস্তার আলাপ আলোচনা চলছে। শায়নার কথা উঠতেই তাজদারের মামা খালুরা সরাসরি বলে দিল, বউ নিজেই অসুস্থ, ও কিভাবে দেখাশোনা করবে। শায়না যেতে পারবে বলার পরও ওনারা রাজি হলেন না। সুস্থ সবল মানুষ দরকার। শেষে রওশনারা তিতলি তাসনুভাকে পাঠানোর সিদ্ধান্ত পাকাপোক্ত হলো। তাসনুভা শায়নার উদ্দেশ্যে বলল, ইউজলেসদের কাজ নয় রোগীর সেবা করা। শাওন পাশ থেকে বলল, ও তো যাবেই বলল। আনিস বলে উঠল, ইউজলেস ও নিজে অসুস্থ, তার উপর ওর বড়ের এমন অবস্থা, ও নিজেকে সামলাচ্ছে, এটাই তো বেশি। ইউজলেস কাকে বলছো? কথা বলার আগে তুমি ভাবো না? তাসনুভা দাঁত কটমট করে তাকালো। এদের জন্য কোনো কথাও দেখছি বলা যাবে না। আমার ভাইয়ের এমন পরিস্থিতিতে আমি আমার ভাইয়ের বউকে যা ইচ্ছে বলবো। শাহিদা বেগম বললেন, আনিস, এদিকে আয়। আনিসকে টেনে নিয়ে গেলেন উনি। থাক, বাদ দে। ওর ভাইয়ের এই অবস্থা, তাই রাগের বসে বলছে, বাদ দে। আনিস নিজের মেজাজ সামলে এবার শায়নার দিকে তাকালো। নিজের বোনটার জন্য তার মায়া হচ্ছে। সে শায়নার কাছে গিয়ে বলল, এদিকে আয়। শায়না তার পিছু পিছু গেল। আনিস তাকে তাজদারের সাথে দেখা করার সুযোগ করে দিল। তাজদার সিদ্দিকের চোখ দুটো আগের মতো পুরোপুরি বন্ধ না, আবার খোলাও না। বুক ধীরে ধীরে ওঠানামা করছে। শায়না তার সামনে গিয়ে দাঁড়ালো। আনিস বাইরে দাঁড়িয়েছে। শায়না একবার দরজার দিকে তাকিয়ে তাজদারের আঙ্গুলটা আবারও ধরল, মুখের একটু ঝুঁকে। তাজদারের চোখের পাতাটা একটু নড়ে উঠল। ছোট শায়না আলতো করে তার মুখের পাশের ব্যান্ডেজে কাপা হাতটা ছুঁয়ে পড়ল। আমার কথা শুনছেন? তাজদার সিদ্দিকীর চোখের পলক ফেললো আস্তে করে। শায়না তা দেখে নিজেকে সামলে নিয়ে বলল, আপনার কি বেশি কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে? আমি যাই আপনার সাথেও, ওরা আমাকে নিয়ে যাচ্ছে না। আমি যেতে চাইছি কিন্তু ওরা কথা শুনছে না। বলতে বলতে শায়না করুণ সুরে কেঁদে উঠে নিজেকে আবারও সামলে নিল। তাজদার কিছু একটা বলতে চাচ্ছে, বাইরে সবাই কথা বলছে। শায়নাকে বেরিয়ে আসতে বলছে। শায়না তার কানটা তাজদারের একটু সামনে নিয়ে গেল, কি বলতে চাইছে সেটা শোনার জন্য। কি বলছেন শুনতে পাচ্ছি না। কোথায় কষ্ট হচ্ছে বলুন? তাজদারের ঠোঁট নড়ছে ক্রমশ। গলার ভেতর থেকে আওয়াজটা বেরিয়ে আসতে খুব কষ্ট হচ্ছে। শেষে হিসিসে একটা শব্দ বের হলো। শায়নার কানে সেটা যেন সরি হয়ে বাজলো। শায়নার বুক ভেঙে গেল। অজান্তে চোখ থেকে অগণিত অশ্রু ঝরে পড়লো। সে হিসিস করে উঠে তাজদারের বুকের উপর আলতো করে হাত রাখলো। এভাবে কেন বলছেন? কোথায় চলে যাচ্ছেন সরি বলে? আমি সরি। আপনি কেন সরি বলছেন? আমি সরি, খুব সরি। আপনি আমার কাছে ফিরে আসুন। আমাদের সংসার হয়নি, বাচ্চা। আমাদের বাচ্চাকে দেখবেন না? ওটা আপনারই। আম্মা, আম্মা। এলোমেলো হয়ে মাকে ডাকাডাকি শুরু করলো সে। তার দম বন্ধ হয়ে এলো। নিঃশ্বাস না ফেলতে পারছে না নিতে পারছে। মনে হচ্ছে পৃথিবীটা ধসে পড়ছে, সব ভেঙে চুরে ছারকার হয়ে যাচ্ছে। তার সামনে সবকিছু শেষ হয়ে যাচ্ছে। এতদিন সে কিচ্ছু হারায়নি, কিন্তু আজ সব শেষ হয়ে যাচ্ছে, সব হারিয়ে ফেলছে সে। তার ডাক শুনে শাহিদা বেগম ঢুকে এসে তাকে ধরলো। শায়না মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। যে কান্নাটা কাল রাত থেকে কেউ একবারও দেখেনি, তা আজ সবাই স্তব্ধ হয়ে দেখলো। কেউ তার কান্নার উৎস খুঁজে পেল না। আনিস শাওন এসে তাকে বাইরে নিয়ে গেল। শায়না তার বড় আপাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তার গলা বসে যাচ্ছে, কণ্ঠ আটকে যাচ্ছে। মনে হচ্ছে কণ্ঠনালীতে কোনো ধারালো অস্ত্র বসে গেছে। সবাই সরুন, সরে দাঁড়ান। মানুষের ভিড়ে ছিঁড়ে
স্ট্রেচারে করে তাজদার সিদ্দিকীকে ধীরে ধীরে বাইরে আনা হলো। শায়না বোনের কাঁধ থেকে মুখ তুলে একবার তাকালো তার দিকে। নিয়ে যাওয়া হচ্ছে হাতের নাগালের বাইরে, চোখের আড়ালে। চারিপাশে কান্নার রোল উঠল। শায়না বোনকে শক্ত করে জড়িয়ে ধরে আবারও সে মুখ লুকিয়ে ফেললো কাঁধে। তার শরীরটা কাঁপতে লাগলো শিওরে শিওরে। তার মনে হচ্ছিল ওই চোখ দুটো এখনো তার দিকে তাকিয়ে আছে, ওই দৃষ্টি যেটা থেকে পালানো যায় না কোনোদিন। ওই দৃষ্টি সে কোনোদিনও ভুলতে পারবে না, ভুলতে পারবে না সেই শব্দটাও। সরি বলে কোথায় চলে যাচ্ছে? চারিপাশে সবাই বলছিল উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে, কেঁদো না। কিন্তু শায়না কান্না থামালো না, কারণটা সে ছাড়া আর কেউ জানলো না। তাজদারকে ঢাকায় নিয়ে যাওয়ার পর শায়নাকে নিয়ে সবাই বাড়ি ফিরে গেল। বারান্দায় একটা বালতিতে আনিসের ওই শার্টটা পানিতে চুবিয়ে রাখা ছিল, সম্ভবত সেটা আনিসই রেখেছিল। ওটার দিকে শায়না কিছুক্ষণ নীরবে তাকিয়ে রইল। শার্ট হতে ধীরে ধীরে রক্ত ছড়িয়ে পড়ছে পানিতে। মনে হচ্ছে এক বালতি রক্ত বালতিতে ভরে রেখে দিয়েছে কেউ। শাহিদা বেগম দ্রুত সেটা সরিয়ে ফেললো সেখান থেকে। সাবরিনা শায়নাকে ভেতরে নিয়ে গেল, বোরখা ছাড়িয়ে নিয়ে বলল, তুমি হাত মুখ ধুয়ে শুয়ে থাকো কিছুক্ষণ, আমি গিয়ে রান্না বসাই। শায়না বিছানায় বসে রইল। ফোনটা নিজের অজান্তেই হাতে নিয়ে তাজদারের মেসেঞ্জারে পাঠানো ভিডিওটা দেখলো। সে পুরোটা দেখতে পারল না অবশ্য। তার আগে চোখ ঝাপসা হয়ে এলো। সে ঝাপসা চোখে তাজদারের প্রোফাইল পিকচারে ক্লিক করলো। সেই সাদা কালো ছবিটা এখনো দেওয়া আছে, পেছনে কালো ব্যাকগ্রাউন্ড, নিচে একটা ভায়োলিন অবহেলিত হয়ে পড়ে আছে, গায়ে সাদা শার্ট, পিটকুজো হয়ে বসে এক হাত উড়ুতে রেখে আরেক হাতে থুতনি চেপে ধরে চোখ তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ক্যামেরার দিকে। এই ছবিটা দেখলে যে কেউ বলবে এই লোকটার শিরায় শিরায় অহংকার আর দম্ভ। অথচ আজ তার সব অহংকার দম্ভ লুটিয়ে পড়েছে হাসপাতালের বেডে। যে মানুষ নিজের যুক্তি দিয়ে 10 জনকে কোণঠাসা করতে জানে, তর্কে হাঁটতে শেখেনি, সেই মানুষটা আজ জীবনের সামনে নিরুপায় আত্মসমর্পণ করেছে। কত সহজে জীবন পাশা উল্টে দেয়, কত দ্রুতই মানুষকে পরাজিত করে ফেলে। ঢাকায় আনিসার শাওন গিয়েছে ওই বাড়ির সদস্যদের সাথে। ওরা তাজদারের ব্যাপারে ঘন ঘন আপডেট জানাচ্ছে আশরাফ আর সাবরিনাকে। সবাই দুশ্চিন্তায় ভুগছে। পরিস্থিতি এমন একটা জায়গায় এসে থেমেছে যে মন কেমন কু গাইছে সবার। ভালো কিছু চিন্তা করার মতো খবর এখনো কানে আসেনি। পাড়াপড়শিরা দলে দলে আসছে খবর শোনার জন্য। ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে শুনে এক একজন এক এক কথা বলছে। ঢাকার হাসপাতালের সাদা দেয়াল আর ফ্লোরের উপর ঝলমলে আলোয় শুধু নিস্তব্ধতা। আইসিইউর কাচের ভিতর শুয়ে আছে তাজদার, চোখ দুটো শক্ত করে বন্ধ, মুখে অক্সিজেন মাস্ক, শরীরে নানা রঙের তারের মতো জিনিস। মেশিনের বিপ ধ্বনি শোনা যায় কান পাতলে। চট্টগ্রামে রাতভর হওয়া অপারেশনের ধকল তার শরীরে এখন স্পষ্ট। এখন শরীরটা ক্লান্ত, যোদ্ধার মতো শুয়ে আছে। বাইরে পরিবারের মানুষজন বসে আছে উদ্বিগ্ন চেহারায়। আনিস তৌসিফ বারবার খবর যাচাই করছে, ডাক্তারদের পেছনে ঘুরছে। রসনার এক কোণে বসে চুপচাপ কাঁদছে, কান্না থামাতে পারছে না। রায়হান বারবার তাকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু তিনি নিজের গলাও কেঁপে উঠছে কথার ফাঁকে ফাঁকে। প্রতি ঘন্টায় ডাক্তার এসে পরীক্ষা করছেন, রিপোর্ট বেরোচ্ছে, ভেতরে ওষুধ চলছে, মেশিনের শব্দ কানে বাজছে বিপ বিপ শব্দে। ডাক্তাররা বলছেন পরবর্তী 72 ঘন্টায় সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখনও তিনি সংকটমুক্ত নন। এদিকে ঢাকার আকাশে বিকেলের আলো ঢলছে। হাসপাতালের জানালার ফাঁক দিয়ে সেই আলো ভেতরে এসে তাজদারের নিস্তেজ শরীরে পড়ছে। রসনারা ছেলেকে এই অবস্থায় দেখে শান্ত থাকতে পারছেন না। শায়না তিতলিকে ফোন করে বলেছে পৌঁছে একবার ফোন করতে। তিতলির মনে নেই সেই সব, সে মায়ের সাথে সাথে আছে। তাসনুবা তৌসিফা শাওনের সাথে ছোটাছুটি করছে। দুপুরে তার কয়েকটা বন্ধু বান্ধব এসেছে খাবার নিয়ে, কিছু খাওয়া হয়েছে, কিছু এখনও টিফিন ক্যারিয়ারে পড়ে আছে। ঢাকার গুলশান 2 এলাকার রোড 71-এ তাজউদ্দিন সিদ্দিকীর ফ্ল্যাট। হাসপাতালের বাইরে টানটান উদ্বেগে রাত কাটানো সহজ হচ্ছিল না, তাই সবাইকে ওখানে পাঠিয়ে দিল রায়হান। ফ্ল্যাটে পৌঁছে কারো মুখে কোনো কথা নেই। তিতলি জানালার কাছে বসে থাকলো। সামনের রাস্তা দিয়ে যাওয়া অ্যাম্বুলেন্সে সাইরেন শুনলেই বুকটা ধক করে উঠছে। তাসনুবা খালি পায়চারি করছে এদিক ওদিক, মাঝে মাঝে ফোনে হাসপাতালের আপডেট নিচ্ছে। তন্মধ্যে শায়না ফোন করলো, সে একটু তাজদার সিদ্দিকীকে দেখতে চাইছে, কিন্তু তিতলি বলল তারা বাসায়। শায়নার মন খারাপ হলো। ভাইয়াদের ফোনে কল যাচ্ছেই না, সম্ভবত তাদের ফোনে চার্জ নেই। তৌসিফ আর শাওন বাসায় এলো রাত 12টার দিকে। তাসনুবা রান্নাবান্না করে রেখেছে তিতলিকে সাথে নিয়ে। রান্না খারাপ হয়নি, কিন্তু আনিস ঝাল কম খায়, তার জন্য রান্নায় বেশি তেল মরিচ ব্যবহার করতে পারেন না শাহিদা বেগম। হাসপাতালে রাতের ভাত নিয়ে গিয়েছে তৌসিফ। শাওন বাসায় ঘুমিয়ে পড়েছে, সে এত ধকলা নিতে পারছে না। আনিসের ঝাল খেতে কষ্ট হয়। রায়হান ফোন করে তাসনুবাকে এক দফা বকে নিয়েছে। এত বড় মেয়ে এখনও ভালো করে রান্নাটা শিখলো না। তাসনুবা বকুনি খেয়ে রাগে ফুঁসছে। তিতলিকে বলল, আমার হাতে রান্না খেতে পেরেছে সেটা আনিসুজ্জামান সিদ্দিকীর সৌভাগ্য, ঝাল খেতে পারে না। ঢং, ভাই বোন সবকটা যত ঢং করতে জানে, জঘন্য। তিতলি ঘুম ঘুম চোখে বলল, এখানে আবার শাইনাকে ডাকছো কেন? তাসনুবা তাকে ধমকে বলল, জাস্ট শাট আপ। কাল সকল রান্নায় আরো বেশি করে মরিচ দেব। বকা যা খাওয়ার খেয়ে নিয়েছি, দরকার পড়লে আরো খাবো, কিন্তু ওই আনিসুজ্জামানের ঢং ঘুচিয়ে দেব। ন্যাকা, ঝাল খেতে পারে না।
রাতে শায়না গোসল নেওয়ায় গায়ে হালকা জ্বর এসেছে। শীতে সে কাঁপছিল। দাদিমা এসে জড়িয়ে ধরতেই শান্ত হয়ে এলো। দাদিমা তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, বেটা এত সহজে তোরে ছাড়বে না, আবার আসবে দেখিস, জাপটে জড়িয়ে ধরবে, তখন আমাকে সুহাগরে। শায়না ফোপানি আটকে রেখে জানতে চাইলো, তোমার সাথে দাদা ভাইয়ের স্বভাব চরিত্র কতটুকু মিল ছিল? একটুও না। ওই বুড়ো তো মরার আগের দিনও আমার সাথে ঝগড়া করেছে, জোর করে ওষুধ খাইয়েছিলাম বলে। সে কি গালি! আমি অন্য সময় হাসতাম, ওই দিন গালি শুনেও হেসেছি। মধুর মতো লেগেছিল গালিগুলো, কারণ আমি তো জানতাম ওই লোকটা আমার কাছে আর বেশি দিন নেই। তখন চাইলেও এই গালিটুকুও শুনতে পারবো না। তোমাদের সম্পর্ক কেমন ছিল? আগো মা, সে কি মোহব্বত ছিল আমাদের মধ্যে! জামাইয়ের সাথে ঝগড়া তো হবে, তাই বলে মোহব্বত কোনোদিন কমেনি। তোমার এখন কষ্ট হয় না? মনে পড়ে না দাদা ভাইকে? পরে, কিন্তু মানুষ চলে গেলে আর ফিরে আসে না। কতবার মাঝরাতে ঘুম থেকে উঠে কেঁদেছি, দুনিয়ায় এত এত মানুষ, ওই মানুষটা কোথাও নেই। তোর দাদা তো বুড়ো হয়ে মরে নাই, আমি মজা করেই বুড়ো ডাকতাম। 55 বছর বয়সে মারা গেছে। শক্ত সামর্থ্য ছিল তখনও। হুট করে রোগ দেখা দিল, তারপর আর বেশি দিন সময় নেয়নি, কথা বলতে বলতে মরে গেছে। শায়না নীরব হয়ে গেল। দাদিমা বললেন, ঘুমিয়ে পড়লি নাকি? শায়নার বুক ভার হয়ে গেছে, মনে হচ্ছে একটা পাথর উঠে বসেছে বুকের উপর। দাদিমা তাকে নিজের দিকে ফিরিয়ে নিলেন, ছোটবেলার মতো বুকের সাথে জড়িয়ে ধরে রেখে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, তোর বুড়ো এত সহজে তোকে ছাড়বে না। ডাক্তারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ফিরে আসবে। আরও কত মারামারি ফাটাফাটি বাকি, 1 বছরও তো যায়নি এখনো। সংসার কি এত সহজ রে? ফজরের নামাজের মোনাজাত শেষ করে শায়না ধীরে ধীরে জানালার পাশে এসে দাঁড়ালো। অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল। ভোরের কাক ডাকছে, প্রতিধ্বনিত হচ্ছে চারিপাশে। বাইরে শীতল হাওয়ার স্পর্শ তার গালে এসে লাগলো। কিছুক্ষণ পর সূর্যের আলো ধীরে ধীরে প্রকৃতিকে জাগিয়ে তুলল। শায়না ফোনের অপেক্ষায় ছিল, কিন্তু তিতলির ফোন না পেয়ে নিজেই ফোন দিল। তিতলি রিসিভ করলো না, বোধহয় এখনো ঘুম ভাঙেনি। কাল রাতে ওদের উপর দিয়ে অনেক ধকল গিয়েছে, বেলা গড়ালো। প্রায় 1:30টার দিকে তিতলি ফোন করলো। ভিডিও কলে হঠাৎ তাজদার সিদ্দিকীর চেহারা দেখা গেল। কল রিসিভ হতে তাজদার সিদ্দিকীকে দেখা মাত্রই শায়নার শরীরটা সামান্য কেঁপে উঠল। তাজদার সিদ্দিকীর নির্জীব মুখমণ্ডল, নিঃশব্দভাবে শুয়ে থাকা শায়না মানতে পারছে না। আজ সত্যিটা স্বীকার করতে বাধা নেই। ছোটবেলায় তাজদার সিদ্দিকী যখন তাদের সঙ্গে এমন বাজে আচরণ করত, তখন সে মনে মনে তাকে অভিশাপ দিয়েছিল। অথচ আজ সেই একই মানুষটার জন্য সে আল্লাহর দরবারে 2 হাত তুলে কেঁদেছে, চোখ ভরা অশ্রু নিয়ে প্রার্থনা করছে। সাপ মোচন না হয়ে যাবে কোথায়? তার অভিশাপে উপরওয়ালা সেদিন তাজদার সিদ্দিকীর উপর রুষ্ট হয়েছেন কি হননি শায়না জানে না, কিন্তু আজ তার প্রার্থনায় তিনি অবশ্যই খুশি হবেন। ফোনের ওপাশে তাসনুবার কণ্ঠস্বর ভেসে আসছে, ওকে ওখানে বসে বসে ঢং করতে বারণ করো। আনিসের কণ্ঠস্বরও শোনা গেল হঠাৎ, তোমার কথা শুনলে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে। তাসনুবার আগে ফোঁসফোঁস করে বলল, এই যে আপনাকেই খুঁজছি, আপনার জন্য ভাইয়া আমাকে কাল। তৌসিফ এসে তাকে থামিয়ে দিয়ে বলল, তোর জন্য মেজো ভাই ঠিক আছে, তোর মতো বেয়াদবকে ওই সাইজটা করতে পারে। আচ্ছা, সেবা সুস্থ করছি বকুনি খাওয়ার জন্য? শোনো, আমার ভাই আমাকে বকুনি দিক আর চাই দিক, তাতে এই বাইরের লোকদের কি? হ্যাঁ। তৌসিফ চোখ রাঙিয়ে তাকালো। আনিস বলল, তুমি একটা কাজ করো, বাসায় চলে যাও, নইলে আমি একটা কাজ করতে পারি, তোমাকে এখানে অ্যাডমিট করিয়ে দিই, তোমার চিকিৎসা প্রয়োজন। তিতলি ফোনটা নিয়ে সেখান থেকে সরে গেল। শায়না চোখ মুখ দেখে তার কষ্ট হলো, বলল, ভাইয়াকে দেখেছো? শায়না দেখেছে, তবু বলল, ভালো করে দেখিনি। তিতলি আবারও ব্যাক ক্যামেরা অন করলো। শায়নার হাত থেকে ফোনটা নিয়ে নিল দাদিমা। বাইরে নিয়ে গিয়ে তাজদারের দাদিমাকে ডাকলো, শাহিদা বেগমকে ডাকলো। দেখো দেখো, লন্ডনওয়ালাকে দেখো, এভাবে চুপচাপ শুয়ে থাকলে মানায় বেটাকে? আহা আহা, 2 দিনের মধ্যেই কেমনে চুপসে গেছে। আনোয়ারা বেগম নাতিকে দেখে চুপ হয়ে গেছেন। তার ভাইটার উপর কত ঝড় যাচ্ছে, নইলে সে তো চুপ করে শুয়ে থাকার মতো ছেলে নয়। সবাই একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে তাজদার সিদ্দিকীকে দেখছে, এক একজন এক এক মন্তব্য করছে। শায়না সবার পিছনে দাঁড়িয়ে ফাঁক ফোকর দিয়ে তাজদার সিদ্দিকীকে দেখলো। তার কৌতূহলী মন প্রশ্ন করলো, চোখ দুটো যখন খুলবে তখন কি একটাবার শায়না মমতাজকে দেখতে চাইবে? আনোয়ারা বেগম শায়নাকে নিয়ে যেতে চাইলো। শাহিদা বেগম বললেন, ওই ঘরে গেলে ওর আরও কষ্ট হবে বড় মা, জামাই আসুক একসাথে যাবে। আনোয়ারা বেগম তাই আর কিছু বলেননি। কথাটা মিথ্যা নয়।
যদিও পরে ওই বাড়ির সব মানুষই একে একে ঢাকায় চলে গেছে, কিন্তু শাইনাকে নিয়ে যাওয়ার কথা কেউ বলেনি। শাহিদা বেগম আশ্চর্য হয়ে গেছেন। ওই বাড়িতে যেতে দেয়নি বলে গোটা পরিবার ঢাকায় চলে যাওয়ার সময় বউটাকে নিয়ে যাবে না? একবার বলবে অন্তত। তার মেয়েটাকে তো পরই করে রাখলো। এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে। পরে জানা গেল রসনারা তাজউদ্দিন সিদ্দিকী চাননি শায়না সেখানে যায়, কারণ শায়নার খাবার দাওয়ার এত অনীহা বেড়ে গেছে যে তাকে 3 বেলা এত যত্ন করে তোষামদি করে খাওয়ানোর মানুষ ওখানে নেই। তার উপর তাদের ছেলে প্রাণপণে লড়ছে হাসপাতালের বেডে। কথাগুলো শুনে শাহিদা বেগম আফসার সাহেব খুব ক্ষেপে গিয়েছিলেন। পরে পরিস্থিতির চাপে পড়ে চুপ হয়ে গিয়েছেন। তাদের একটা বললে বুঝে বসে অন্যটা। আনিস অবশ্য বলল, ওরা না চাইলে ওখানে যাওয়ার দরকার নেই। ও তাজের সেবা করতে গিয়ে নিজে অসুস্থ হয়ে পড়লে পরে ওকে সবাই কথা শোনাবে আর অশান্তি বাড়বে। তার চেয়ে ভালো ওদের ছেলেকে ওরা সুস্থ করুক, আমাদের মেয়ে আমাদের কাছেই থাকুক। শাহিদা বেগম তখন বললেন, এ কেমন কথা আনিস? জামাইয়ের এমন দিনে বউকেই তো পাশে লাগে, ওরা মেয়েটাকে নিয়ে গেল না, এ তো ভারী অন্যায় হলো। কয়েকটা মাস পেরিয়ে গেছে, ইতিমধ্যে শীত চলে এসেছে। প্রায় বারের শুরুর দিকে শীত এতটা প্রখর, মাঝামাঝিতে কি হবে ভেবেই কুল পাচ্ছে না সবাই। দাদিমা মাজেদা বেগম পুকুর থেকে গোসল করে এসে উঠোনে এসে মোড়া নিয়ে বসলেন। পুকুরের পানি অতিরিক্ত ঠান্ডা, ঠকঠক করে কাঁপছেন তিনি। কাঁপতে কাঁপতে মেজ ছেলে আর ছোট ছেলের বউদের বকছেন তাদের মুরগিগুলো নখ কেন কেটে দেয় না, বকবক করছেন এই বলে। দেখো তো কাণ্ড, মাটিতে খুঁড়ে ফেলছে, যেদিকে যাচ্ছে সেদিকেই। একটা চিকন মতো লাঠি নিয়ে বসেছেন তিনি। মুরগি দেখলে সেটা নেড়ে তাড়াচ্ছেন। এই উঠান তিনি দিনের মধ্যে 4-5 বার ঝাড়ু দেন। শাহিদা বেগম বারণ করলেও শোনেন না। পিঠ কুজো হয়ে যাচ্ছে, তবুও বাড়তি কাজ করার স্বভাব যায় না। সাবরিন একটা বালতি এনে উঠোনে থামলো। আজ তার শাশুড়ি ধোয়া মোছা করেছে, ছাদ ভর্তি হয়ে গেছে কাপড়ে, উঠোনে শুকোতে দিতে হবে। দিনটা শুক্রবার। শাওন, আনিস, আশরাফ সবাই জুমার নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে। শুক্রবারে বাড়ি ভর্তি লোকজন থাকে, চাকরিজীবী মানুষজন বাড়িতে থাকে, তাই সবাই মিলে পুকুরে গোসল করে। তারা 3 ভাই গোসল করে এসে রশিতে ভেজা কাপড় ঝুলিয়ে দিয়ে মসজিদে যাওয়ার জন্য তাড়াহুড়ো করছে। শায়নাকে ডেকে আতর খুঁজছে, কেউ টুপি খুঁজছে, কেউ লোশন আর ভ্যাসলিন খুঁজছে, কেউ চিরুনি খুঁজছে। শাহিদা বেগম তা শুনে ছেলেদের বকছেন, বিয়ে দিয়ে ফেলেছিস, তারপরও ওকে খাটাচ্ছিস বাপ ছেলেরা মিলে। সাবরিনা হাসছে শাশুড়ির কথা শুনে। সে কাপড় শুকোতে না দিয়ে চলে এসেছে। ফ্রিজ থেকে পায়েস বের করেছে। জুমার নামাজে যাওয়ার আগে সবাই হালকা মিষ্টি খায়। শায়না সবার জিনিস খুঁজে দিয়ে বাইরে বেরিয়ে এলো। গায়ে একটা সাদা সালোয়ার কামিজ, চুল থেকে তোয়ালে খুলতে খুলতে দাদিমাকে ডাকলো। কোথায় তুমি? তেল রোদে রেখেছি, গলে গেছে, এখন মাখবে নাকি পরে? দাদিমা সেই প্রশ্নের জবাব না দিয়ে তাকে ডাকলেন, কাপড় দিয়ে এদিকে আয় তো, তোর মা সুই কিনতে চেয়েছে, এই ব্যাটার সুই এনেছে। শায়না কাঁধ থেকে ওড়নাটা নিয়ে মাথায় তুলল। কয়েক পা হেঁটে সামনে যেতেই দেখলো একটা ফেরিওয়ালা। দাদিমা তাকে ডাকলেন। শায়না নিজেকে ঢেকে ঢুকে গেল দাদিমার পেছনে। দাদিমা সুই সুতাগুলো নিয়ে শায়নাকে দেখালো। শায়না সুই সুতা দেখা শেষে বলল, কত টাকা? চুল দেন আপা। চুল নেই, কত টাকা বলেন? দাদিমা হেসে উঠে ফেরিওয়ালাকে বলল, লন্ডন ওয়ালার বউ, টাকা বেশি করে চেয়ে নাও। শায়না চোখ গরম করে তাকালো। দাদিমা হাসছেন। শায়না দাদিমাকে হাসতে দেখে ফেরিওয়ালাকে বলল, এই বুড়ির পাকা চুল আছে অনেক, ওগুলো হবে? দাদিমার মুখের হাসি মিলিয়ে গেল। তারপর সেই ঠোঁটে আবারও হাসি ফুটলো যখন দেখলো সিদ্দিক বাড়ির মূল রাস্তা ধরে একটা কালো মতো কার এসে থামলো উঠানে এসে। এরপর আরো 2টো গাড়ি এসে থামলো তার পিছনে। শাহিদা বেগম পিছন থেকে হাই হাই করে উঠলেন, তুই এই অবস্থায় ওখানে কেন গিয়েছিস শানু? তোর শ্বশুর বাড়ির লোকজন আসছে আজ।